বাংলাদেশে ক্যাঙ্গারু কোর্টের শেখ হাসিনাকে কড়া শাস্তি দেবার পর মানে ক্যাঙ্গারু কোর্টের রায়ের পর এবার বেজায় ফ্যাসাদে পড়েছেন মোহাম্মদ ইউনূস। কেন এই কথা বলছি জানেন? অজ্ঞাত জায়গাতে তিনি এবার বৈঠক করেছেন, তার সঙ্গে আরো অনেকেই ছিলেন। সেখানে তিনি বলছেন যে তার নাকি বড় ভুল হয়ে গেছে। এবার প্রাণে বাঁচাতে সেই আপার পায়ে ধরার মতন অবস্থায় এবার মোহাম্মদ ইউনূসের। কেন এই কথা বলছি? কারণ একদা যেভাবে বাংলাদেশে এসে মসনদে প্রধান উপদেষ্টা হয়ে বসে পড়েছিলেন মোহাম্মদ ইউনূস, যে টাস্ক তাকে দিয়ে যে বা যারা পাঠিয়েছিল তার কোনোটাই নাকি শেষ পর্যন্ত শেষ করতে পারলেন না মোহাম্মদ ইউনূস। আর অন্যদিকে রয়েছে ভারতের ভয়, আর সেই ভারতের ভয়ে নাকি এবার সেই গোপন মিটিংয়ে শেখ হাসিনাকে ধরে একেবারে প্রাণে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। আমরা এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, কেন এই কথা বলছি এবং মোহাম্মদ ইউনূসেরই বা কি অবস্থা। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে অজ্ঞাত জায়গায় চলে গেলেন মোহাম্মদ ইউনূস, সেখানে বেশ কিছু মানুষের সঙ্গে মিটিং করলেন, বাঁচার চেষ্টা, আসল বিষয়টা কি, ঘটনাটা কি ঘটলো? দেখুন, মোহাম্মদ ইউনূস একটা ম্যান্ডেট নিয়ে এসেছিল। ম্যান্ডেটটা কি? ম্যান্ডেটটা কোনো জনগণের ম্যান্ডেট না। ম্যান্ডেটটা ছিল ইন্টারন্যাশনাল কিছু ডিপ স্টেট অর্গানাইজেশনদের ম্যান্ডেট। ম্যান্ডেটটা ছিল ইন্টারন্যাশনাল কিছু এজেন্সিদের ম্যান্ডেট। ম্যান্ডেটটা ছিল আপনি বাংলাদেশে যাবেন, গিয়ে সেখানকার সাংবিধানিক যে প্রতিষ্ঠানটা আছে সেটা গুঁড়িয়ে দেবেন, বাংলাদেশের ইতিহাসটাকে ডাইলিউট করবেন, বাংলাদেশের যে সংবিধানের সেকুলারিটি সেটাকে ধ্বংস করবেন, বাংলাদেশকে ইসলামিক স্টেট বানাবেন এবং বাংলাদেশকে আপনি বিভিন্ন রকম বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশনকে বিদেশি শক্তির হাতে তুলে দেবেন। তার বিনিময়ে আপনি কি পাবেন? আপনি বাংলাদেশের আগাম দিনের প্রেসিডেন্ট কিংবা আগাম দিনের পরিচালক হবেন। দ্বিতীয় জিনিসটা কি পাবেন? আপনার এগেনস্টে যা যা লিগ্যাল কেস আছে সেগুলো ডাইলিউট করে দেওয়া হবে। তৃতীয় জিনিসটা কি পাবেন? তৃতীয় জিনিসটা হচ্ছে আপনার যে এনজিও আছে, আপনার যে ইন্টারন্যাশনাল প্রেজেন্স আছে সেটাকে আরও ভলিউমেট্রিক করে দেওয়া হবে এবং তার দায়িত্ব ডিপ স্টেট নিয়েছিল। বাংলাদেশ কেন স্ট্র্যাটেজিক্যালি ডিপ স্টেটের কাছে ইম্পর্টেন্ট ছিল? তার কারণটা হচ্ছে ডিপ স্টেটের নিজস্ব বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশের যেহেতু তিন দিকে ভারত এবং একদিকে জল, এই জলটাকে ব্যবহার করাটা খুব প্রয়োজনীয়। এবং ভারত যেহেতু ডাইলিউটেড স্টেট নয়, ভারতের যেহেতু স্টেবল গভর্নমেন্ট আছে, ভারতের এজেন্সিদের যে জন্য কেনা যায় না, তাই জন্যে সব থেকে প্রয়োজনীয় ছিল বাংলাদেশকে ডাইলিউট করা। তার জন্যে শেখ হাসিনাকে রীতিমতো থ্রেটনিং করে, মিথ্যে অজুহাত দিয়ে, সিভিল ডিসোবিডিয়েন্স ক্রিয়েট করে শেখ হাসিনাকে বাধ্য করা হলো বাংলাদেশ ছাড়া হতে। দ্বিতীয় জিনিসটা যেটা ঘটানো হলো, শেখ হাসিনার জায়গায় এমন একটা মানুষকে নিয়ে বসানো হলো যেই মানুষটা লোকের কাছে সেজে বেড়ায়, ক্যামোফ্লাজিং করে বেড়ায় যে সে ইকোনমিস্ট, লোককে গিয়ে বলে বেড়ায় সে পিস লাভার। সে আসার পরে সব থেকে বেশি মাইনরিটি কিলিং হলো। সেটা আমি আপনি বলছি না, সেটা হিউম্যান রাইটস রিপোর্ট বলছে। সেটা আমি আপনি বলছি না, সেটা ইন্টারন্যাশনাল যে কোনো হিউম্যান রাইটস রিপোর্ট বলছে। দ্বিতীয় জিনিসটা, সে আসার পরে কি হলো? বাংলাদেশের ইকোনমিক স্টেবিলিটি সবার আগে ধূলিসাৎ হয়ে গেল। বাজার দর বেড়ে চললো, কোনো পলিসি তৈরি হলো না। বাংলাদেশ দিনের পর দিন নৈরাজ্যের একটা সীমাহীন নৈরাজ্য। শুভাশিস বাবু, একটা প্রশ্ন, যারা মোহাম্মদ ইউনূসকে এখানে এনে বসিয়েছিলেন তাহলে তারা কি ইউনূসকে কন্ট্রোল করতে পারলেন না, নাকি ইউনূস নিজের ইচ্ছে এটা করলেন? দেখুন, এখন আপনি যতই চেষ্টা করুন আমাকে এই বেশি বয়সে কত্থক শেখাতে পারবেন না, আমি শিখতে পারবো না। এবার আমি কিছুটা হাত এরকম করে নেচে দেবো, কিন্তু সেই নেচে দেওয়াটা আপনার কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটা আপনার ব্যাপার। এবার আপনার কাছে গ্রহণযোগ্য না হলে আপনি আমায় ডিজন করে দেবেন। কথার মানে বোঝাতে পারলাম? তাদেরকে একটা গুছিয়ে কত্থক শিখিয়ে মোহাম্মদ ইউনূসকে দিয়ে একটা দারুণ প্রোগ্রাম করাবার প্ল্যানে ছিল। মোহাম্মদ ইউনূস বলেছে হ্যাঁ আমি নেচে দেবো, সবাই নাচে, আমিও নেচে দেবো। এবার গিয়ে দিল্লির ঘটনাটার পর দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো 10-11-এ, সেখানে তো বাংলাদেশের সঙ্গে একটা প্রত্যক্ষ যোগ অনেকাংশে স্পষ্ট হয়েছে। এই ঘটনার পরে কি মোহাম্মদ ইউনূস আরো বেশি করে বেকায়দায় পড়ে গেলেন? না না না, মোহাম্মদ ইউনূসের বেকায়দাটা আস্তে আস্তে বাড়ছিল। মোহাম্মদ ইউনূস নিজেই নিজের কন্ট্রোলে নেই। মোহাম্মদ ইউনূসের যে ওই চড়াই পাখির দল আছে, যেটাকে আমরা কি বলেন ওরা অ্যাডভাইজার না কি, সেই চড়াই পাখিগুলো কারা? সে তো কলেজে পড়ে বাচ্চা কাচ্চা ছেলে পিলে, দুদিন আগে রকে বসে থাকতো, সারা এখন বড় বড় ইন্টারন্যাশনাল বিগ ব্র্যান্ডসের গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে? মোহাম্মদ ইউনূসের আশীর্বাদে, মোহাম্মদ ইউনূসের ডিপ স্টেটের আশীর্বাদে। তারা আজকের ডেটে কি করে বেড়াচ্ছে? তারা আজকের ডেটে সবার আগে যে জিনিসটা ঘটাচ্ছে সেটা হচ্ছে পালাবার রাস্তা খুঁজছে। তারা যে মুহূর্তে পালাতে শুরু করে দিচ্ছে তখন মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে না যে আমি কোথায় যাব। এবার মোহাম্মদ ইউনূস যেহেতু সেটা বুঝতে পারছে না, তখন মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছে।
এবং এই ভয় ভীতি নানান রকম মানে মেন্টাল প্রেশার এদের মধ্যে আস্তে আস্তে জড়িয়ে ধরছে। তখন মোহাম্মদ ইউনিস এই পাগলের মতো এখন দৌড়াতে শুরু করেছে কার দিকে? সেই বাংলাদেশের আসল আপার দিকে। এবং সেখানে গিয়ে সেখানে ও একটা এমন স্টেবিলিটি পাওয়ার খোঁজ করছে যে এবার আমায় বাঁচাও, কারণ ও বুঝে গেছে ওর যারা মনিক ছিল। কিন্তু এই যে ক্যাঙ্গারু কোর্টের রায়ের পর এত বড় একটা নির্দেশ শেখ হাসিনার বিরুদ্ধে দেবার পর, এটা তো মোহাম্মদ ইউনুসের নির্দেশেই তো হয়েছে, সে প্রধান উপদেষ্টা, তাহলে কি সেই জায়গায় মোহাম্মদ ইউনুস কি নিজে বাঁচতে পারবেন এত বড় একটা ক্যাঙ্গারু কোর্টের রায় ঘোষণা করিয়ে দিয়ে? ম্যাডাম আমি একটু ডিফার করছি এখানটা। মোহাম্মদ ইউনুসের ইচ্ছায় হয়েছে নাকি জামাতের ইচ্ছায় হয়েছে নাকি জামাত এবং মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে কোনো ডিপ স্টেটের ইচ্ছা হয়েছে, এটা সময় আমাদের বলে দেবে। মোহাম্মদ ইউনুস, আবারও বলছি, ওভার ভ্যালু করার কোনো দরকার নেই। মোহাম্মদ ইউনুস ইজ এ টুল। ছেনি খুন্তি হাতুড়ি কাঁচি যা ব্যবহার, মোহাম্মদ ইউনুসের ব্যবহারও তাই। মোহাম্মদ ইউনুস এমন কোনো একটা ব্যক্তিত্ব নয় যেই ব্যক্তিত্বটাকে দারুণ গুরুত্ব দিয়ে দেখার মতো কিছু। মোহাম্মদ ইউনুসকে কালকে যদি বলে ডিপ স্টেট যে তুমি সারাদিন পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে থাকবে এবং পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে থেকে মানুষ গুনবে, ও বাংলাদেশের পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে তাই করবে। তার কারণটা হচ্ছে ও নিজে এত দিক থেকে জর্জরিত। ও যেভাবে চুরি করেছে, ও যেভাবে বাংলাদেশকে স্কোয়ার ফিটে বিক্রি করেছে, বাংলাদেশের সাধারণ জনগণ ভোট যদি হয়, সাধারণ ভোট যদি হয়, কথার কথায় যে একদম প্রপার ডেমোক্রেটিক ইলেকশন যদি হয়, ওকে বাঁচানো যাবে। বা যারা ভোটে জিতে আসবে তারা বাঁচাতে পারবে মোহাম্মদ ইউনুসকে? মোহাম্মদ ইউনুসকে পালাতে হবে ভোটের পরে, এবং ভোটের পরে পালাতে হবে। তার জন্যেই ভোটটাকে স্বেচ্ছাচারী ভোটে কনভার্ট করার চেষ্টা করছে জামাত। চেষ্টা করছে বারংবার পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলোকে ভোট থেকে সরিয়ে আনতে, কারণ জানে যদি পলিটিক্যাল ভোট হয় কোনোদিন মোহাম্মদ ইউনুস বা জামাত অ্যান্টোনিও গুটেরেসের যে বর্তমান বক্তব্য সামনে এসেছে, যে অ্যান্টোনিও গুটেরেসকে আমরা দেখেছিলাম যে ঈদের আগে একসঙ্গে সন্ধেবেলায় তারা সেখানে একসঙ্গে বসতে বা ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকে ইউনুসের পাশাপাশি বসতে, তিনিও এখন বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্যাঙ্গারু কোর্টের এই রায় সেটা ঠিক হয়নি। কোথাও কি এর জন্য মোহাম্মদ ইউনুসের কাছে কোনো বিশেষ বার্তা এসছে, কোনো এজেন্সি মারফত বা কোনো সূত্র মারফত কি প্রাণনাশের আশঙ্কা করছেন? প্রাণনাশের আশঙ্কা মোহাম্মদ ইউনুসের আছেই। দেখুন, মোহাম্মদ ইউনুস যে ধরনের কাজ করেছে, সে ধরনের কাজের রেজাল্ট হিসাবে বাংলাদেশের যেই রকম আমরা রাজনৈতিক সভ্যতা দেখেছি, হিস্ট্রি অফ বাংলাদেশের যেই পলিটিক্যাল প্রেজেন্স দেখেছি, যে কোনো মুহূর্তে ঠুকে যেতে পারে, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক ঠুকে দিয়ে বেরিয়ে যেতে পারে মোহাম্মদ ইউনুসকে। মোহাম্মদ ইউনুস ব্লাস্ট হয়ে যেতে পারে। কিন্তু মোহাম্মদ ইউনুসকে সেটা কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, আমি কোনো জ্যোতিষী বসে নেই এখানে। কিন্তু আপনাকে আমি এই কথাটা বলে দিচ্ছি, মোহাম্মদ ইউনুসের পলিটিক্যাল অ্যাসাসিনেশন হয়ে গেছে। পলিটিক্যাল অ্যাসাসিনেশন। আচ্ছা। কারণ মোহাম্মদ ইউনুসকে কোনো পলিটিক্যাল পার্টি ওন করবে না।